অনেক দিন বাদে আবার হাজির হলাম পদার্থবিদ্যার স্কুলের একটা নতুন কিস্তি নিয়ে। এর মধ্যে বেশ কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ায় অনেকদিন এদিকে আসা হয়নি। আশা করছি যে এর আগের কিস্তিগুলোতে যেগুলো বলেছিলাম সেগুলো তোমরা ভুলে যাওনি। যদি ভুলে গিয়ে থাকো আরেকবার ওই ভিডিওগুলো একটু দেখে নিও। আর একটা ব্যাপার একটু মাপ চেয়ে নেওয়া উচিত। আমি আগে বলেছিলাম যে যেসব অঙ্ক ফিজিক্সের জন্য লাগে, মানে ভেক্টর আর ক্যালকুলাস, এই দুটোকে একটু ভালো করে নিয়ে তারপর আবার আমরা পদার্থবিদ্যার বিষয়ে আসব। তাই এর মধ্যে ভেক্টর সম্বন্ধে বেশ কিছু জিনিস বলা হয়েছে, অল্প একটু হয়তো বলা বাকি আছে, কিন্তু বেশিরভাগ যা দরকারি জিনিস সেটা আমরা বলে নিয়েছি। ক্যালকুলাসটা কিন্তু এখনো কিছু বলা হয়নি। কিন্তু আমার মনে হয় ফিজিক্স থেকে এতদিন দূরে থাকাটা খুব একটা ভালো কথা নয়। আর বিশেষ করে এর মধ্যে এতদিনের একটা ব্যবধান হয়ে গেছে, আবার একটু ফিজিক্সে ফেরাটা ভালো। কাজে ক্যালকুলাসের কথাটা একটু আপাতত মুলতবি থাক, আমরা আবার একটুখানি পদার্থবিদ্যার একদম প্রাথমিক দিকগুলো সেগুলোকে একটু খতিয়ে দেখি। আর ক্যালকুলাস যে একেবারে লাগবে না আজকের যে ভিডিওটাতে, সেটা সত্যি নয়, একটু হয়তো লাগবে, কিন্তু সেটা লাগবে খুবই কম। তোমরা যারা ক্যালকুলাস জানো তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, আর তোমরা যারা ক্যালকুলাস হয়তো এখনো শেখোনি তাদের জন্যও বলছি যে এটুকুই আমাদের লাগবে যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার কত তাড়াতাড়ি তার অবস্থান পরিবর্তন করছে সেটা যেমন তার বেগ দেয়, সেই গতিবেগ কত তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছে সেটা দেয় তার ত্বরণ। এইটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় বলি পজিশন ভেক্টরের ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে ভেলোসিটি বা বেগ, আর বেগের ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ পজিশন ভেক্টরের সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ। মানে অবস্থান ভেক্টরের পরিবর্তনের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। এইটুকু খেয়াল রাখলেই মোটামুটি আজকে আমরা যা যা বলবো সেটা বোঝা যাবে। পরে একদিন ভালো করে এই পরিবর্তনের হার, তার সঙ্গে আরও যে বিষয়গুলো আছে, যেমন লিমিট কাকে বলে, কন্টিনিউটি আসলে কাকে বলে, সেগুলো নিয়ে হয়তো আমরা আরেকটা ভিডিওতে পরে আলোচনা করব। তা আজকে আমরা বরং আমাদের একদম শুরুর দিকে যে যা নিয়ে কথা বলেছিলাম সেটার কাছাকাছি আবার ফেরত যাই, মানে নিউটনের গতিসূত্র নিয়ে। যারা প্রথম থেকে এই লেকচারগুলো শুনছো তাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা শুরু করেছিলাম একদম প্রথমে একটা খুব সাধারণ জিনিস দিয়ে, একটা টেবিল, তার উপর একটা বই বসে আছে। সেটা কেন চুপচাপ বসে আছে সেটা বোঝার জন্য আমরা পদার্থবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা দেখার চেষ্টা করেছিলাম। এবং এটাও হয়তো তোমাদের মনে আছে যে ব্যাপারটা কিন্তু শেষমেশ খুব সহজ সরল থাকেনি। দেখা গেছে পদার্থবিদ্যার বেশ কিছু গভীর জিনিস এর মধ্যে ঢুকে বসে আছে। আমরা এটাও দেখেছিলাম যে এই যে গোটা জিনিসটা, সেটা যে পর্যবেক্ষক দেখছে, ধরো এখানে আমি তার পাশে দাঁড়িয়ে দেখছি, আমি একজন অবজারভার বা পর্যবেক্ষক, আমি আসলে জড়তীয় পর্যবেক্ষক কিনা, ইনার্শিয়াল অবজারভার কিনা, সেটার উপর নির্ভর করবে আমি এখানে নিউটনের গতিসূত্র লাগাতে পারবো কিনা। এবং আমরা এটাও দেখেছিলাম যে দৈনন্দিন জীবনের ঘটনার জন্য যদি আমি চুপচাপ মাটিতে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি যদিও প্রকৃত অর্থে ইনার্শিয়াল অবজারভার নই, কিন্তু প্রায় ইনার্শিয়াল অবজারভার হিসেবে নিজেকে ব্যবহার করতেই পারি, এবং আমার জন্য নিউটনের গতিসূত্র ব্যবহার করা সম্ভব। তা এই যে ব্যাপারগুলো, এখানে যে গভীর ব্যাপারগুলো ছিল, সেগুলো তো আমরা আগে আলোচনা করে নিয়েছি। আজকে আমরা যে জিনিসটা কথা বলবো সেটা এর কাছাকাছি, কিন্তু ঠিক এটা নয়। ধরো এই যে টেবিলের উপর বই আছে, তার বদলে আরেকটা অতটা নিরীহ নয় এমন একটা জিনিস আছে। ধরো টেবিলের উপর বসে আছে যেটা, সেটা টাইম বোমা। ঠিক ঘড়িতে 12টা বাজার সঙ্গে সঙ্গে বোমাটা গেল ফেটে, আর তার বিভিন্ন টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে চারদিকে গিয়ে পড়ল। আচ্ছা, এতে ভয় পাওয়ার কিছু নেই, ধরে নেওয়া যাক এই বোমাটা খুব একটা মারাত্মক কিছু নয়, তার থেকে যে টুকরোগুলো গেছে সেটা ধারে কাছের মধ্যেই গেছে, বেশি দূর ছড়ায়নি, কেউ আহত হন।
কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রের দিক থেকে দেখতে গেলে এখানে তারা বেশ বড়সড় গণ্ডগোল হয়ে গেল। প্রথম গতিসূত্র কি বলেছে? বলেছে যে কোনো বস্তু যদি স্থির থেকে থাকে তার উপর বহিস্থ বল প্রয়োগ না হলে সে চিরজীবন স্থির থাকবে। তা এখানে তো সেটা হলো না। বোমাটা তো স্থির ছিল, কিন্তু যেই না 12টা বাজলো সঙ্গে সঙ্গে ফেটে ছিটকে বেরিয়ে চারদিকে চলে গেল। তাহলে স্থির বস্তু স্থির থাকবে, এটা কিন্তু হচ্ছে না। এখন ঠিক করে ভাবতে গেলে বোঝা যাবে যে এতে কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র ভুল হয়েছে এমন বলার কোনো কারণ নেই। তুমি যদি নিউটনের প্রথম গতিসূত্র আসলে কি বলে সেটা দেখো, তাহলে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবে। সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র শুধু নয়, আসলে 3টি গতিসূত্রই কিন্তু একটা বিশেষ ধরনের জিনিসের জন্য লেখা। সেই জিনিসগুলোর নাম হচ্ছে পয়েন্ট পার্টিকেল বা বস্তু কণিকা। এই যে পয়েন্ট পার্টিকেলের কথা আমরা বলছি, সেগুলো কিন্তু আসলে চারদিকের সত্যিকারের জিনিস নয়। এটা একটুখানি কল্পনাপ্রসূত জিনিস বলতে পারো। ধরে নেওয়া হচ্ছে একটা অত্যন্ত ছোট জায়গা যার কোনো আয়তনই নেই, তার মধ্যে একটা ভর কেন্দ্রীভূত আছে এবং সেই সব বিন্দু কণিকাগুলোই চলাফেরা করছে এবং তাদের চলাফেরার যে নিয়ম কানুন প্রাথমিক আকারে নিউটনের 3টি গতিসূত্র কিন্তু সেগুলোর কথাই বলে। কাজে এখানে কোনো সমস্যা নেই। টাইম বোমা তো বস্তু কণিকা নয়, পয়েন্ট পার্টিকেল নয়, তার তো ভেতরে অংশ আছে। সে অংশগুলো তো নিজেদের মধ্যে একে অপরের উপর বল দেয়। তার ফলে এই যে বহিস্থ বল না থাকা সত্ত্বেও জিনিসটা ভেঙে ছিটকে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, তাতে কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রের ব্যত্যয় ঘটছে না। এদিক দিয়ে দেখতে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে ব্যাপারটা তো ভারী সমস্যা দেখা দিল। সত্যি কথা বলতে কি, আমরা চারিদিকে যা যা দেখতে পাই তার মধ্যে কোনো কিছুই তো পয়েন্ট পার্টিকেল নয়। কাজে আমি যদি বলি যে নিউটনের গতিসূত্রগুলো শুধু পয়েন্ট পার্টিকেলের জন্যই কাজে লাগবে, তাহলে তো সেটা আমি কোনো কিছুর জন্যই ব্যবহার করতে পারবো না। আর এরকম সূত্র থেকেই বা কি লাভ যা আমাদের চারদিকের কোনো জিনিসের জন্যই ব্যবহার করা যায় না। তাহলে আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হলো এই, যে আসল জগতে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, যেগুলো আসলে বিন্দু কণিকা নয়, কিন্তু সেগুলো হয়তো অনেক অনেক বিন্দু কণিকার সমষ্টি হিসেবে আমরা তাদের ভাবতে পারি, সেই জিনিসগুলোতে আমরা নিউটনের গতিসূত্র কিভাবে ব্যবহার করব। তাহলে আমার আজকের বিষয়বস্তু হচ্ছে এটা, সিস্টেম অফ পার্টিকলস বা কণিকা সমষ্টি। একটি বিন্দু কণিকা নয়, অনেক অনেক বিন্দু কণিকা একসাথে থাকলে সেক্ষেত্রে আমরা নিউটনের গতিসূত্র কিভাবে ব্যবহার করতে পারি। তার জন্য একটা ছবি দেখা যাক। ধরা যাক আমাদের এনখানা, ক্যাপিটাল এনখানা কণিকা দিয়ে গঠিত একটা কণিকা তন্ত্র আছে বা কণিকা সমষ্টি আছে। আমি এটাকে এরপর থেকে সিস্টেম অফ পার্টিকলসই বলবো বা ছোট করে শুধু সিস্টেম বলবো। তা আমার সিস্টেম যেটা, সেখানে আছে এনখানা কণিকা। এই যে কালো কালো বিন্দু যেগুলো আঁকা হয়েছে সেগুলো হচ্ছে আমার সেই কণিকাগুলো। এখন তুমি বলতেই পারো যে এই কণিকাগুলোকে আমরা কণিকা বলছি বটে, কিন্তু বেশ বড় বড় গোল্লা দিয়ে তো এঁকেছি। তার কারণটা খুব সোজা। কারণটা হচ্ছে এগুলো যদি সত্যি সত্যি বিন্দু হতো তাহলে তো তাদের আয়তন শূন্য হতো এবং তাহলে তোমরা সেগুলোকে দেখতেই পেতে না। এখানে কল্পনা করে নাও যে আমরা যে বড় বড় কালো গোল্লা যেগুলো এঁকেছি সেগুলো আসলে অত বড় নয়, সেগুলো আসলে বিন্দুই এবং এই বিন্দুগুলোর মধ্যে ভর আছে। যেমন এই প্রথম বিন্দু যেটা, তার ভর m1, দ্বিতীয় বিন্দুটির ভর m2, 3 নম্বরটার ভর m3 হবে। এরকম চলতে চলতে কোনো একটা বিন্দু, ধর i তম বিন্দুর ভর হচ্ছে mi। এরকম করে করে সবকটা কালো বিন্দু মিলিয়ে আমার সিস্টেমটা তৈরি হয়েছে এবং এই সিস্টেমের মোট ভর যেটাকে আমি ক্যাপিটাল M লিখতে পারি, সেটা হচ্ছে m1
প্লাস M2 প্লাস এরকম যোগ করে করে Mn পর্যন্ত সব কটা ভর যোগ করলে যা পাবো সেটা হচ্ছে আমার এই যে কণিকা সমষ্টি তার মোট ভর ক্যাপিটাল M। এখন এটাকে আমরা একটু ছোট করে একটা অঙ্কের চিহ্নের সাহায্যে লিখতে পারি। এই চিহ্নটা হয়তো তোমরা অনেকেই জানো। এই যে চিহ্নটা এখানে লিখলাম এটা একটি অক্ষর, গ্রিক অ্যালফাবেটের একটি অক্ষর, ক্যাপিটাল সিগমা। সিগমা অর্থাৎ সাম, এবং আমরা এটাকে এইভাবে লিখে থাকি অঙ্কে I equal to 1 to n mi। তোমরা হয়তো অনেকেই এই বিশেষ চিহ্নটার সাথে পরিচিত, যারা নও তাদের জন্য বলছি। এই চিহ্নটা মানে আর কিছুই নয়, এই চিহ্নের পরে যা থাকবে সেখানে আই এর জায়গায় 1 2 3 4 n পর্যন্ত, মানে তলায় যেটা লেখা আছে সেখান থেকে উপরে যেটা লেখা আছে সেই পর্যন্ত মান বসাতে হবে। বসিয়ে বসিয়ে যা যা আমি পাবো সেগুলো সবকটাকে যোগ করতে হবে। মানে এখানে এই চিহ্ন দিয়ে যেটা লেখা হয়েছে সেটা আসলে M1 প্লাস M2 প্লাস M3 থেকে শুরু করে Mn পর্যন্ত এই যোগফলটাকেই ছোট করে লেখা হয়েছে। কাজে এটা নতুন বা শক্ত কিছু নয়, কিন্তু এই চিহ্নটা ব্যবহার করে অনেক বড় বড় যোগফল ছোট করে লেখা যায়। কাজে এটা খুব কাজের জিনিস। যে তোমরা হয়তো এখানে একটা জিনিস দেখেই ফেলেছ এতক্ষণে, যে কালো বিন্দুগুলো ছাড়াও আরো কিন্তু কিছু বিন্দু এখানে আছে। এই সবুজ বিন্দুগুলো বা এই ম্যাজেন্টা রঙের বিন্দুগুলো, এইগুলো কিন্তু আছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে, যে আমরা যখন বলছি আমরা একটা কণিকা সমষ্টি নিয়ে কথা বলবো, তখন সেই সমষ্টির মধ্যে কিছু কণিকা থাকবে, তার বাইরেও কিছু কণিকা নিশ্চয়ই থাকবে। জগৎ সংসারে যা যা আছে সবই তো আমার কণিকা সমষ্টির মধ্যে থাকতে পারে না। ধরো আমি যদি টেবিলের উপর বসে থাকা একটা বইয়ের কথা বলি, বই যে কণিকাগুলো দিয়ে তৈরি, ধরো যাক বইয়ের মধ্যে যে অণুগুলো আছে যেগুলো দিয়ে বইটা তৈরি হয়েছে, সেই অণুগুলোকে আমরা বইয়ের কণিকা ভাবতে পারি, এবং সেগুলো সব মিলিয়ে যে কণিকা তন্ত্র বা কণিকা সমষ্টি সেটাই হচ্ছে আমার বইটা। কিন্তু বই যখন টেবিলের উপর বসে আছে তখন তো ধারে কাছে আরো অনেক কণিকা আছে, টেবিলের কণিকাগুলোই আছে যেমন, কিংবা চারপাশে বায়ুতে কণিকা আছে, আরো দূরে আমি দাঁড়িয়ে আছি আমার গায়ের যে কণিকাগুলো আছে, আরো আরো অনেক কিছু সারা পৃথিবীতে আছে। এখন পদার্থবিদ্যার যে কোনো বিষয় চিন্তা করতে গেলে প্রথমেই যেটা করতে হয়, ঠিক করে নিতে হয় যে আমরা এই অংশটার উপর বিশেষ করে মনোনিবেশ করব। এটা হচ্ছে আমাদের সিস্টেম। এর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি এক্সটার্নাল বা বহির্জগৎ। কাজে আমার কণিকা সমষ্টি আছে, তার বাইরে একটা বহিস্থ জগৎ আছে। এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের গোটা পৃথিবী। এখন বহিস্থ জগতে যা যা আছে সেগুলো সবকটা আমরা ভুলে যাবো তা করলেও কিন্তু চলে না। কারণ ধরো বইয়ের ক্ষেত্রেই, বইটা টেবিলের উপর আছে, টেবিলটা তো বইটাকে বলটা দিচ্ছে, মানে টেবিলের সবকটা কণা মিলে তো বইটাকে বল দিচ্ছে। কাজে সেইগুলোকে আমরা একেবারেই ধর্তব্যের মধ্যে আনবো তা কিন্তু নয়, কিন্তু আমরা একটা অংশকে ধরে নেবো আমার সিস্টেম, বাকিটাকে বলবো এক্সটার্নাল। কাজে এখানে এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করছি যে কালো বিন্দু যেগুলো সেগুলো হচ্ছে আমাদের সিস্টেমের অংশ, আর বাকি যে রঙিন বিন্দুগুলো আছে সেগুলো অন্য বিন্দু কণিকা যেগুলো আমার সিস্টেমের মধ্যে ধরা নেই। এখন এই যে সিস্টেম আর সারাউন্ডিংসের এই যে ভাগটা, এটা কিন্তু একটু কৃত্রিম। হ্যাঁ, বই যখন টেবিলের উপর বসে আছে তখন আমরা সহজেই ভাবতে পারি যে আমার সিস্টেমটা হচ্ছে বইটা, এবং বইয়ের ভিতরে যে কণিকাগুলো আছে সেগুলো মিলেই আমার সিস্টেম, তার বাইরে যেগুলো সেগুলো হচ্ছে এক্সটার্নাল পার্টিকেল বা বহিস্থ বিন্দু। এক্ষেত্রে খুব একটা দ্বন্দ্বের কোনো কারণ নেই। ধরো আমি এমন একটা জিনিসের কথা বলছি যেখানে 10টা বল আছে, এবং বলগুলো হয়তো এতই ছোট যে তাদের আমরা বিন্দু কণিকা হিসেবে ভাবতেই পারি, এবং এই বলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে কিছু একটা করছে। এখন আমি কি এই 10টাকেই আমার সিস্টেম বলবো? সেটা বলতে পারি, কিংবা এমনও তো বলতে পারি যে 10টার মধ্যে 4টে আমার সিস্টেমের ভেতরে আছে, বাকি 6টা বাইরে আছে। কাজেই আমার কিসের সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু আমি অনেক ক্ষেত্রে সিস্টেম এবং সারাউন্ডিংস বা ইন্টারনাল আর এক্সটার্নাল এই ভাগটা করি। একই সমস্যার ক্ষেত্রে হতে পারে কোনো একটা বিশেষ প্রশ্নের উত্তরের জন্য এই দুটি কণিকাকে সিস্টেমে আছে, বাকিগুলো বাইরে আছে বললে সুবিধা হয়।
অন্য কোনো সমস্যার জন্য হয়তো 4টি কণিকা ভেতরে আছে, বাকিগুলো বাইরে আছে বললে সুবিধা হয়। এগুলো সবই আমাদের বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাবতে হবে। আর এক্ষেত্রে আমি তো আগেই বলেছি যে আমি ধরে নিয়েছি যে এই যে কালো কালো বিন্দুগুলো, এগুলো সব মিলিয়ে আমার সিস্টেম বা কণিকা সমষ্টি তৈরি হয়েছে, আর রঙিন বিন্দুগুলো সব এই সিস্টেমের বাইরে, তারা হচ্ছে এক্সটার্নাল পার্টিকেল, বহিস্থ বিন্দু। তা আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সিস্টেমের ভেতরের পার্টিকেলগুলো বা সিস্টেমটা সব মিলিয়ে কীভাবে নড়াচড়া করছে সেই গতি সম্বন্ধে কিছু বলতে পারা। তা এর জন্য প্রথমেই আমার যেটা দরকার সেটা হচ্ছে এই সিস্টেমের যে কণিকাগুলো আছে তাদের অবস্থান মাপার একটা ব্যবস্থা করা দরকার, মানে একজন পর্যবেক্ষক দরকার। তা আমি ধরে নিচ্ছি সেই পর্যবেক্ষক সে জড়তীয় পর্যবেক্ষক বা ইনার্শিয়াল অবজার্ভার, আর সে সব পর্যবেক্ষকের মতোই যেটা করেছে যে একটা কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্কতন্ত্র তৈরি করে নিয়েছে, যেটা ব্যবহার করে সে একটা বিশেষ বিন্দু যেটা তার অরিজিন, সেখান থেকে সবকটি বিন্দু, এই যে বিন্দু কণিকাগুলো, সে তারা কোথায় কোথায় আছে সেটা বলতে পারবে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই যে M1 বিন্দুটা কোথায় আছে সেটা বলার জন্য এই পর্যবেক্ষক কি করছে, সে তার যে অরিজিন সেইখান থেকে ওই বিন্দু পর্যন্ত একটা তীর টেনেছে। এই তীরটার কথা আমরা আগে প্রচুর বলেছি। খেয়াল করতে হবে যে M1 ভরের বিন্দুটা, মানে প্রথম বিন্দুটা কোথায় আছে সেটা বলতে গেলে শুধু সেটা অরিজিন থেকে কত দূরে আছে বললে চলবে না, সেটা ঠিক কোন দিকে আছে সেটাও বলতে হবে। কাজেই এক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে একটা পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর বলে দিচ্ছি। M1 বিন্দুর পজিশন ভেক্টর আমার পর্যবেক্ষকের সাপেক্ষে হচ্ছে R1, সেরকম M2 বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে R2, M3 হচ্ছে R3, যেটা এখানে ছবিতে আঁকা হয়নি। আরও ভিন্ন ভিন্ন সব বিন্দুর একটা করে পজিশন ভেক্টর আছে। আর ith যে বিন্দু, i তম বিন্দু, তার পজিশন ভেক্টর এই একই অরিজিন থেকে হচ্ছে Ri। এই R1, R2, R3 এইগুলো নির্দেশ করছে যে আমার কণিকা সমষ্টির ভেতরের বিন্দুগুলো, এই বিন্দু কণিকাগুলো, সেগুলো ঠিক কোথায় আছে। এখন এই যে R1, R2, R3 এগুলো তো নিশ্চয়ই সময়ের সাথে সাথে পাল্টাবে, কারণ এই কণিকাগুলো সময়ের সাথে সাথে চলতে থাকবে। ধরো আমি যদি কোনো একটা বিন্দুর কথা বলি, ধরা যাক R1, মানে প্রথম বিন্দুটা কথা বলছি, তার পজিশন ভেক্টর R1, সেটা এক সময় ছিল R1, কিছুক্ষণ পরে সময় যখন বেড়ে t+Δt হয়ে গেল, সে অন্য একটা মান নিল, কারণ বিন্দুটা সরে গেছে। R1 t থেকে পাল্টে এসে হয়ে গেল R1 t+Δt। তাহলে সে ঠিক কতটা সরল, তার সরণ কতটা হলো, সেটা নিশ্চয়ই ডেল্টা R1, মানে R1 t+Δt সময় যতটা, তার থেকে R1t এই ভেক্টরটা বাদ দিতে হবে। আর তার মানে আমি যদি এটাকেই সময়ের ব্যবধান দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই বিন্দু কণিকাটা সরণ কত হয়েছে ডেল্টাটির সময়, তাকে ডেল্টাটি দিয়ে ভাগ করলে যা হয় তাই, মানে হচ্ছে এই প্রথম বিন্দু কণিকা তার বেগ v1। এখানে একটু ভুল হয়ে গেল এই কারণে যে এটা সত্যি সত্যি প্রথম বিন্দু কণিকার বেগ হতো যদি প্রথম বিন্দু কণিকাটা সমবেগে যেত, কিন্তু এই যে টি থেকে ডেল্টাটি সময়ের মধ্যে তো প্রথম বিন্দু কণিকার বেগ পাল্টে গিয়ে থাকতে পারে। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে সেটা কিন্তু তার বেগ ঠিক নয়, এটা হচ্ছে তার গড় বেগ, মানে যাকে বলে অ্যাভারেজ ভেলোসিটি। এই অ্যাভারেজ ভেলোসিটি এটার থেকে অনেক বেশি দরকারি যে জিনিসটা, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে এই মুহূর্তে কণিকাটার বেগ কত। সমস্যা হলো সেটা আমি কি করে বের করব?
আমি যদি যে কোনো ছোট সময়ের ইন্টারভ্যাল নিই, তাহলে সেই ছোট সময়ের ইন্টারভ্যালে জিনিসটা একটু দূর সরবে। সেই সময়ের ব্যবধান দিয়ে যদি তাকে ভাগ করি এই সরণকে, তাহলে আমি কিন্তু সেই ছোট্ট সময়ের মধ্যে গড় বেগ কত সেটা পেয়ে যাব। কিন্তু ঠিক এই মুহূর্তে বেগ কত কি করে পাবো? কারণ এই মুহূর্তে তো কণিকাটা সরছে না। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে শুরু করে একটা খুব ছোট সময়ের ব্যবধান দেব, তাতে কতটা সরণ হয়েছে দেখব, সেখান থেকে সেই সময়ের ব্যবধানে কতটা গড় বেগ হয়েছে সেটা বের করব ভাগ করে। কিন্তু তারপরে এই সময়ের ব্যবধানটাকে আবার কমিয়ে আনতে হবে। তার কারণ সময়ের ব্যবধান যত কমই হোক না কেন, তার মধ্যে কিন্তু কণিকাটার বেগ পাল্টে গিয়ে থাকতে পারে। যদি সময়ের ব্যবধান এতই ছোট হয়ে যায় যে কণিকার বেগ তার মধ্যে আর পাল্টানোর সুযোগ পাচ্ছে না, তখনই কিন্তু আমরা প্রকৃতভাবে বেগ কত সেটা পাবো, গড় নয়। এখন এই জিনিসটা অঙ্কের ভাষায় যেভাবে করা হয় তাকে বলে একটা লিমিট নেওয়া হয়। আমরা যেটা করি সেটা হচ্ছে এই জিনিসটাই কষি, কিন্তু আমরা লিমিট বা সীমা নিই যেখানে ডেল্টা টিটা শূন্যের দিকে যায়। এইখানে আমাদের ক্যালকুলাসের ধারণাটা ব্যবহার করতে হবে। ঠিক এইটার কথা আমরা এখনো অবধি পদার্থবিদ্যার স্কুলে বলিনি বটে, কারণ ক্যালকুলাস জিনিসটা তো আমরা এখনো আলোচনা করিনি। কিন্তু মোটামুটিভাবে গড় বেগের যে ধারণা তাই থেকেই এটা বোঝা যায় যে খুব ছোট্ট একটা সময়ের অন্তরালের মধ্যে যদি তুমি গড় বেগটা নাও, তাহলে সেটাই হচ্ছে আমার প্রকৃত বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক বেগ ওই বিশেষ মুহূর্তে। তার জন্য আমরা এটাকে শুধু v1 ভেক্টর লিখছি, ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক বেগ। আর এই যে গোটা ব্যাপারটা যে খুব ছোট সময়ের ব্যবধানে বিন্দুটা কতটা সরেছে সেটা নেব, তারপর তাকে সেই সময়ের ব্যবধান দিয়ে ভাগ করব, করে এই সময়ের ব্যবধানটা ছোট থেকে ছোটতর করে আনব, করে কোন দিকে জিনিসটা যাচ্ছে সেটা দেখার চেষ্টা করব। এই গোটা কাজটা ক্যালকুলাসে বলা হয় ডেরিভেটিভ নেওয়া, বা এটা হচ্ছে dr1 dt। তোমরা যারা ক্যালকুলাসের সাথে পরিচিত তারা তো এই জিনিসটা জানোই, আর যারা ক্যালকুলাসের সাথে এখনো পরিচিত হওনি তারা মোটামুটি এটাকে এই গড় বেগের মতোই একটা জিনিস ভাবতে পারো, শুধু সময়ের ব্যবধানটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র করে দেওয়া হয়েছে এখানে। এখন সরণের হার বা অবস্থান ভেক্টরের পরিবর্তনের হার, এটা যেমন বেগ, সেই রকম বেগের পরিবর্তনের হার যদি আমরা বের করি, মানে ডেল্টা টি সময়ে বেগ কতটা পাল্টাচ্ছে, প্রথম কণিকার বেগ v1 সেটা কতটা পাল্টালো, তাকে যদি আমি ডেল্টা টি দিয়ে ভাগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই ডেল্টা টি সময়ের মধ্যে প্রথম কণিকার গড় ত্বরণ কত। এখানেও গড় কথাটা আসছে, তার কারণ হচ্ছে ত্বরণটা তো এই ডেল্টা টি সময়ের ব্যবধানের ভেতরে পাল্টে গিয়ে থাকতে পারে। কাজেই মোট বেগের পরিবর্তন, মানে এই সময়ের ব্যবধানের শুরু থেকে শেষ পর্যন্ত বেগের যা পরিবর্তন হয়েছে তাকে যদি তুমি সময়ের ব্যবধান দিয়ে ভাগ করো, তাহলে নিশ্চয়ই তুমি যেটা পাবে সেটা হচ্ছে ওই ব্যবধানের মধ্যে গড় পরিবর্তনের হার। আর এটাকেই যদি আবার আমি ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডেল্টা টি নিয়ে যাই, যে ডেল্টা টিকে ছোটো করে আনতে আনতে ভীষণ ছোটো করে ফেলি, তখন যে জিনিসটা পাবো সেই সীমাটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এখানে আমি a1 বলছি কারণ এটা 1 নম্বর কণিকার ত্বরণ, আর এটাকেই আমরা ঠিক একইভাবে লিখতে পারবো dv1 dt হিসেবে। আর এর আরেকটা পোশাকি উপায় আছে এটাকে লেখার, সেটা হচ্ছে d2r1 dt2। আবার বলছি, যারা ক্যালকুলাসের সাথে পরিচিত তারা তো এই বিশেষভাবে লেখার মানেটা বোঝোই, কিন্তু যারা এটার সাথে পরিচিত নও তারাও ভেবে দেখো যে এখানে এই যে ডিডিটি করাটা, মানে আর এর পরিবর্তন বের করে তারপর তাকে ডেল্টা টির পরিবর্তন দিয়ে ডেল্টা ডি দিয়ে ভাগ করা, মানে টি এর পরিবর্তন দিয়ে ভাগ করা, আর তারপরে তার লিমিট নেওয়া ডেল্টা টিকে খুব ছোট করে দিয়ে, এই কাজটা আমি দুবার করছি। প্রথমবার করে বেগ পাচ্ছি,
দ্বিতীয়বার করে পাচ্ছি ত্বরণ। কাজে A1 হচ্ছে d2r1 dt2 বা অঙ্কের ভাষায় সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এই কণিকা সমষ্টির মধ্যে যে n খানা কণিকা আছে, কোনো এক বিশেষ সময়ে তারা কোথায় আছে জানতে গেলে আমায় জানতে হবে এই পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টরগুলোকে r1 r2 থেকে শুরু করে rn সবকটাকে, এদের বেগ কত সেটা ওই r1 r2 থেকেই বেরোবে। v1 সেটা হবে r1 এর পরিবর্তনের হার, v2 হবে r2 পরিবর্তনের হার, এরকম করে করে vn বা n-তম কণিকার বেগ হবে rn, n-তম কণিকার যে পজিশন ভেক্টর তার পরিবর্তনের হার। আর এর সঙ্গে সঙ্গে আমরা নিউটনে যেহেতু গতিসূত্র ব্যবহার করব সেহেতু আরেকটা জিনিসও লাগবে, সেটা হচ্ছে ত্বরণ। প্রথম কণিকার ত্বরণ হবে a1, যেটা v1 এর পরিবর্তনের হার, যেটা আমরা একটু আগেই দেখেছি, কিংবা সেটাকে আমরা d2r1 dt2 লিখতে পারি। v2 a2 দ্বিতীয় কণিকার ত্বরণ হবে d2r2 dt2, আর এরকম করে এ শেষ পর্যন্ত an, n-তম কণিকার ত্বরণ হবে d2rn dt2। আর এগুলো নিয়ে আমরা এত ভাবছি কেন? কারণ নিউটনের গতিসূত্র ব্যবহার করতে গেলে কিন্তু আমরা জানি যে ত্বরণ আর ভরকে গুণ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই কণিকার উপর প্রযুক্ত বল। আর এটা খেয়াল করে দেখো যে আমার গোটা কণিকা তন্ত্রের জন্য একসঙ্গে যদি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সরাসরি ব্যবহার করতে পারবো না, এর ভেতরে যে কণিকাগুলো আছে সেগুলো তো সত্যি সত্যি বিন্দু কণিকা, তার জন্য কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে পারবো, এবং এখন আমরা তাই করতে চলেছি। একটু মনে করিয়ে দিই, নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা বলে যে কোনো একটি বিন্দু কণিকা যার ভর m এবং বেগ v, তার যে ভরবেগ মানে m আর v এর গুণফল, সেই ভরবেগ তার পরিবর্তনের হার মানে ক্যালকুলাসের ভাষায় ফার্স্ট ডেরিভেটিভ ddt অফ p, মানে p এর পরিবর্তনকে সময় অন্তরাল দিয়ে ভাগ করলে যা হয় সেটা হচ্ছে ওই বিন্দু কণিকার উপর প্রযুক্ত বলের সমান। আর যেহেতু পিটা mv আর মাস m যেহেতু সময়ের সঙ্গে পাল্টায় না, অন্তত বিন্দু কণিকার ক্ষেত্রে পাল্টায় না বলে আমরা ধরে নিচ্ছি, সেহেতু এই একই ইকুয়েশনকে এইভাবেও লেখা যায়, m dv dt বা মাস ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে f। এ তো গেল একটা বিন্দু কণিকার কথা। তাহলে আমাদের এই বিন্দু কণিকার সমষ্টি যেটা, তাদের প্রত্যেকটার জন্যই নিশ্চয়ই এরকম একটা করে সমীকরণ লেখা যাবে, কারণ প্রত্যেকটি বিন্দু তারা তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র মেনে চলবে। কাজেই আমরা লিখতে পারবো m1 a1 হচ্ছে f1, যেখানে f1 হলো প্রথম কণিকার উপর প্রযুক্ত বল, m2 a2 হলো f2, সে একইভাবে সেরকম করে যেতে যেতে i-তম কণিকার উপর প্রযুক্ত বল fi হবে mi ai এর সঙ্গে সমান, আর শেষমেশ mn an এটা হবে fn এর সাথে সমান। মানে যে কোনো একটি বিন্দু তার ভরকে তার ত্বরণ দিয়ে গুণ করলে আমি যেটা পাবো সেটা তার উপর প্রযুক্ত বলের সমান হবে। এই অবধি ব্যাপারটা খুব সহজ, আমরা যা স্রেফ নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করেছি। আর এইবার যেহেতু আমাদের গোটা এই কণিকা সমষ্টি আর তার বাইরের জিনিস এগুলোকে আলাদা করে দেখার চেষ্টা করছি এখানে, সেহেতু এই বলগুলোকেও আমরা আলাদা আলাদা ভাগে ভেঙে নেব। আমরা বলবো f1 প্রথম কণিকার উপর প্রযুক্ত বল, তার দুটো অংশ আছে, একটা হচ্ছে f1 ইন্টারনাল
আরেকটা হচ্ছে F1 এক্সটার্নাল। এই ইন্টারনাল কথাটার মানে কি? ইন্টারনাল কথাটার মানে হচ্ছে এই প্রথম কণিকার উপর আমার কণিকা সমষ্টি বা সিস্টেমের মধ্যে বাকি যে যে কণিকাগুলো আছে তারা যে বল দিচ্ছে তার মোট যোগফল। আর F1 এক্সটার্নাল হচ্ছে এই সমষ্টির বাইরে বাকি জগতে যা যা আছে তাদের থেকে যে বলটা এই প্রথম কণিকার উপর এসে পড়ছে তাদের যোগফল। ঠিক একইভাবে 2 নম্বর কণিকার উপর মোট বল যেটা আছে সেটাকে আমি তার উপর অন্তস্থ বল F2 ইন্টারনাল আর বহিস্থ বল F2 এক্সটার্নাল এই দুটোর যোগফল হিসেবে লিখতে পারি। সেটা সব করার জন্যই করতে পারি। ith কণিকার জন্য আমরা লিখতে পারি এটা হচ্ছে Fi ইন্টারনাল প্লাস Fi এক্সটার্নাল। সেরকম n-তম কণিকাটার ক্ষেত্রে হলো Fn ইন্টারনাল প্লাস Fn এক্সটার্নাল। তা এইভাবে লিখে আমার লাভটা কি হচ্ছে? এগুলো তো হলো একটা একটা বিন্দু কণিকার জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করলে যেরকম দেখতে হয় তাই। কিন্তু আমার গোটা যে জিনিসটা আছে, গোটা কণিকা সমষ্টি, তার জন্য আমি সমীকরণটা কি লিখব? তা এগুলো যখন জুড়েই আমার গোটা কণিকা সমষ্টিটা তৈরি হয়েছে, তাহলে আমরা তাদের স্রেফ এই সমীকরণগুলোকে যদি যোগ করে ফেলি তাহলে আমি গোটা সিস্টেমটার একটা সমীকরণ পাব। তাহলে এই সিস্টেমের জন্য আমি যে সমীকরণটা লিখতে পারি সেটা দাঁড়াবে এরকম: M1A1 প্লাস M2A2 এরকম করে করে MnAn হচ্ছে F ইন্টারনাল প্লাস F এক্সটার্নাল, যেখানে এই F ইন্টারনালটা হলো প্রথম কণিকার উপর যে অন্তস্থ বল আছে তার সাথে সাথে দ্বিতীয় কণিকার উপর যে অন্তস্থ বল আছে, এরকম করে যোগ করে যেতে যেতে n-তম কণিকার উপর যে অন্তস্থ বল আছে সব কটার যোগফল। আর F এক্সটার্নাল ঠিক একই রকম ভাবে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় সব কণিকার উপর বহিস্থ বল, মানে এই সিস্টেমের বাইরে থেকে যা যা বল আসছে তাদের যোগফল। আর এই গোটা সিস্টেমের সমীকরণটিকে আমরা আমাদের ওই সিগমা নোটেশনটা ব্যবহার করে, সিগমা চিহ্নটা ব্যবহার করে আর একটু ছোট করে লিখে ফেলতে পারবো। MI/AI এটাকে যদি i=1 থেকে শুরু করে i=n অবধি যোগ করা হয়, যেটা এই সিগমা চিহ্নটা বলে দিচ্ছে, তাহলে সেটা হবে F ইন্টারনাল মোট অন্তস্থ বল প্লাস F এক্সটার্নাল মোট বহিস্থ বল। অবশ্যই আমি F ইন্টারনাল আর F এক্সটার্নালের যে সমীকরণ দুটো লিখেছি সেগুলোকেও আমরা ওই সিগমা নোটেশন দিয়ে ছোট করে লিখতে পারবো। F ইন্টারনাল হচ্ছে সাম ওভার i=1 to n, Fi ইন্টারনাল ith কণিকার উপর যে অন্তস্থ বল সেগুলো যোগ করলে পাওয়া যাবে। আর F এক্সটার্নাল ঠিক একইভাবে হচ্ছে i going from 1 to n, Fi এক্সটার্নাল। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম তার বাদিকটা নিয়ে আমাদের অনেক কিছু নাড়াচাড়া করার আছে, সেটা আমরা একটু পরে করছি। আপাতত ডান দিকে যা আছে সেটার দিকে একটু মনোনিবেশ করা যাক। তা ডান দিকে প্রথম যে টার্মটা আমাদের আছে সেটা হচ্ছে F ইন্টারনাল মোট অন্তস্থ বল। এইটাকে আমরা একটু ভালো করে দেখি। এই যে F ইন্টারনাল, এটাকে আমরা একটু আগেই লিখেছি i=1 to n Fi ইন্টারনাল। সেটাকে একটু ভালো করে বুঝতে গেলে প্রথমে আমাদের ওই Fi ইন্টারনাল i-তম কণিকার উপর ইন্টারনাল ফোর্স কত
বা তার সম্বন্ধে আমরা কি বলতে পারি সেটা একটু ভালো করে বোঝা দরকার। আচ্ছা, আবার এই এক এক করে দেখি। ধরো 1 নম্বর কণিকা F1, তার উপর ইন্টারনাল বল বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে আমার সিস্টেমের ভেতরে যে যে কণিকা আছে তারা 1 নম্বর কণিকাকে কত বল দিচ্ছে সেইগুলোর যোগফল। মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, F12 প্লাস F13 প্লাস এরকম করে করে F1n। মানে F12 কথাটার মানে হচ্ছে 1 নম্বর কণিকার উপর 2 নম্বর কণিকা কত বল দিচ্ছে। F13 হচ্ছে 1 নম্বরের উপর 3 নম্বর কত দিচ্ছে, এরকম করে করে F1i হচ্ছে i নম্বর কণিকা, সেটা 1 নম্বর কণিকাকে কত বল দিচ্ছে। এইগুলো সব যোগ করে আমি পাচ্ছি 1 নম্বর কণিকার উপর মোট অন্তস্থ বল। একটা জিনিস খেয়াল করো যে এখানে ডান দিকে আমি আর ইন্টারনালটা লিখিনি, কারণ আমি যখনই বলছি এগুলো F12, F13, F14 ইত্যাদি ইত্যাদি, তখনই কিন্তু আমরা বলে দিচ্ছি যে আমার সিস্টেমের মধ্যে কোনো একটা বিন্দু কণিকা, যেটাকে আমি কোনো একটা সূচক দিয়ে বুঝিয়েছি, সে আমার 1 নম্বর কণিকার উপর কত বল দিচ্ছে। কাজে এটা তো ইন্টারনাল বল হতে বাধ্য। ঠিক একইভাবে F2 ইন্টারনাল কিরকম হবে? না, হবে F21, F23। খেয়াল করো F22 বলে কোনো জিনিস কিন্তু থাকবে না, কারণ কোনো কণিকা তো নিজের উপর বল দেয় না। এরকম করতে করতে F2n। সেরকম ভাবেই F1 ইন্টারনাল যখন লিখেছিলাম তখন কিন্তু F11 লিখিনি। আর i-তম কণিকা, যে কোনো কণিকা যেটার সূচক হচ্ছে i, তার উপর মোট অন্তস্থ বল হচ্ছে Fi1, Fi2 এরকম করে করে Fin অবধি। শুধু খেয়াল রাখতে হবে এই যোগফলের সবকটা সূচকই ঘুরে ফিরে এসছে দ্বিতীয় কণিকার নির্দেশক হিসেবে, শুধুমাত্র i-তম সূচকটা আসবে না, মানে Fii বলে কিছু এই যোগফলে থাকবে না। তা এগুলো সবকটাকে জুড়লে আমরা যেটা লিখতে পারি যে এই যে i-তম কণিকার উপর অন্তস্থ বল, এটাকেও তো আমরা ওই সিগমা নোটেশন দিয়ে ছোট করে লিখতে পারি। যে তম কণিকা i-তম কণিকার উপর যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে Fij। তাহলে আমি i-তম কণিকার উপর অন্তস্থ বল বের করার জন্য আমি স্রেফ Fij নেব, আইটাকে একরকম রাখবো, কিন্তু যেটাকে 1, 2, 3 এইভাবে পাল্টে পাল্টে নিয়ে বিভিন্ন কণিকা i-তম কণিকার উপর কত বল দিচ্ছে বের করে সেগুলোকে সব যোগ করে দেব। তাহলে যেটা 1 থেকে n অবধি যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে যোগফলটা করা হচ্ছে তার মধ্যে j এর কিন্তু একটা মান ব্যবহার করা হচ্ছে না, সেটা হচ্ছে j i হতে পারে না। তাহলে i-th কণিকার উপর ইন্টারনাল ফোর্স সেটা হচ্ছে সাম ওভার j going from 1 to n while j is not i of Fij। আর এই জিনিসটা ব্যবহার করে আমি এই যে উপরের মোট অন্তস্থ বলের যে যোগফলটা লিখেছিলাম সেটাকে একটু অন্যভাবে লিখে ফেলতে পারবো, আর একটু বড় করে, যে i = 1 to n এর উপর তো যোগফল আছেই Fi ইন্টারনালের, কিন্তু Fi ইন্টারনাল তো আসলে এটা, তাহলে সেটা হবে j = 1 to n এর উপর যোগফল। খেয়াল রাখতে হবে এই যোগফলে কিন্তু যেটা i এর সঙ্গে সমান নয়, Fij। তাহলে আমার অন্তস্থ বল F ইন্টারনাল, এটা পাওয়ার জন্য আমাকে একটা যোগ করতে হবে। যোগ করতে হবে i এর সবকটা মানের জন্য এবং j এর সবকটা মানের জন্য। শুধু এটা খেয়াল রাখতে হবে j আর i এক হবে না। তো একটু ভাবলেই কিন্তু বুঝতে পারবে যে এই যোগফলটা কিন্তু মোটেই সহজ জিনিস হওয়ার কথা নয়, কারণ এতে অনেক অনেক জিনিস যোগ করা হচ্ছে।
আই কটা মান নিতে পারে? আই নিতে পারে এন খানা মান, 1 থেকে শুরু করে এন অবধি। যে কটা মান নিতে পারে? যেও কিন্তু এন খানা মানই নিতে পারতো, কিন্তু যেহেতু যে আই এর সঙ্গে সমান হবে না, সেহেতু জে এর সম্ভাব্য মানের সংখ্যা হচ্ছে n-1। কাজেই আই যে এন খানা মান নিতে পারে তাদের প্রত্যেকটার জন্যই কিন্তু যে n-1 খানা মান নিতে পারবে। মানে হলো যে এই যে যোগফলটা আমরা করছি তাতে যে কটা জিনিস যোগ করা হচ্ছে তাদের সংখ্যা কিন্তু হলো n ইন্টু n-1, আই এর এন খানা মান আর তার প্রত্যেকটার জন্য জে এর n-1 খানা মান। এখন n যদি অল্প হয়, যেমন ধর 2 যদি হয়, তাহলে n ইন্টু n-1 হচ্ছে স্রেফ 2। স্রেফ দুটো জিনিস যোগ করতে হবে, f12 আর f21। এটা নিশ্চয়ই খুব একটা ভীতিপ্রদ না। কিন্তু n যদি 10 হয়, 10টা কণিকা দিয়ে যদি আমার কণিকা সমষ্টি তৈরি হয়, তাহলেই কিন্তু এই যে ইন্টারনাল ফোর্স তার যোগফলটা কিন্তু 90 খানা আলাদা আলাদা জিনিস যোগ করে পাওয়া যাবে। সেরকম আরো বড় কোনো জিনিসের ক্ষেত্রে, ধরো আমার বইটার ক্ষেত্রে আমি যদি অণুগুলোকে একটা করে কণিকা ভাবি, তাহলে তো অণুর সংখ্যা অনেক, মানে সেটা এতই বিশাল যে সেটাকে আমরা একের পিঠে কটা শূন্য বা সেটা না বলে বরং ওই সাইন্টিফিক নোটেশন দিয়ে 10⁻23 বা তারও থেকে বড় কিছু বলার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে n ইন্টু n-1 তো 10⁻46 বা তার থেকেও বড় কিছু একটা হবে। এটা এতই বড় সংখ্যা যে সেটা প্রায় কল্পনা করাই অসম্ভব। তাহলে এরকম একটা বিশাল জিনিস যোগফলটা নিয়ে আমরা করবোটা কি? এইখানে আমাদের যেটা উদ্ধার করবে সেটা হচ্ছে নিউটনের আরেকটা গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। অবশ্যই তার মানে হচ্ছে আমরা প্রথম গতিসূত্র কিন্তু ব্যবহার করে নিয়েছি, কারণ মনে আছে নিশ্চয়ই প্রথম গতিসূত্র যদি ব্যবহার না করা যেত তাহলে আমরা দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করার অধিকারীই হতাম। কিন্তু এছাড়া অন্য একটা গতিসূত্র এখানে খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, যেটার সম্বন্ধে আমরা এখনো অবধি কিছু বিশেষ বলিনি এই লেকচারে। ঠিক কিভাবে তৃতীয় গতিসূত্র এখানে কাজে লাগবে সেটা বোঝার জন্য আমরা আগে এই যোগফলটা একটু খুলে লিখি। সত্যি কথা বলতে কি, তোমরা যদি সিগমা নোটেশনটা ব্যবহার করতে খুব অভ্যস্ত হয়ে যাও তাহলে কিন্তু এইভাবে খুলে লেখার কোনো দরকার নেই। এইভাবে লেখা থেকেই কিন্তু সহজেই বুঝে যাওয়া যায় যে আমরা কি বলতে চলেছি। কিন্তু যেহেতু তোমরা অনেকে হয়তো এইভাবে অঙ্ক করতে এখনো অভ্যস্ত হওনি, সেহেতু আমি এটাকে খুলে দেখাবার চেষ্টা করছি এটার মানেটা আসলে কি। এই যে আই আর যে দুটোর উপরেই যোগফল করা হচ্ছে, তার মানে হচ্ছে প্রথমে আমি আইটাকে একটা মান দেব, তার জন্য যে সবকটা সম্ভাব্য মান নিয়ে এফআই যেগুলো লিখবো সেগুলো সব যোগ করব, তারপরে আই এর মানটা পাল্টে আবার একই কাজ করব, এরকম করে। মানে আই ইকুয়াল টু প্রথমে 1 হলে এখানে আসবে f1 তো আসবে না, কারণ যেটা 1 হতে পারে না, তখন এটা নেই, হবে f12 প্লাস f13 প্লাস f14, এরকম করতে করতে f1n অবধি। এটা হচ্ছে আমাদের সেই পরিচিত জিনিস, 1 নম্বর কণিকার উপর মোট অন্তস্থ বল। এবার যদি আইটা পাল্টে 2 করে দিই তাহলেই যেটা পাবো সেটা হচ্ছে 2 নম্বর কণিকার উপর মোট প্রযুক্ত বল। f21, f22টা নেই, তারপরে হচ্ছে f23। মানে এখানে আমি আইটাকে 2 রেখে দিয়ে যেটাকে 1, 3, 4 এভাবে যাচ্ছি। দুইটা ব্যবহার করছি না, কারণ যে নট ইকুয়াল টু আই বলা আছে। এরকম করতে করতে f2n অবধি, f31 3 নম্বর কণিকার উপর অন্তস্থ বল, f32, f34, 3 নেই, আবার করতে করতে f3n অবধি। এইরকম পরপর লিখে যেতে পারি। আইতম কণিকার উপর আছে fi1, fi2, এরকম করতে করতে fin অবধি। যদিও খেয়াল রাখতে হবে যে এই যোগফলের মধ্যে fiটা থাকবো না, আর শেষে থাকবে fn1, fn2,
এরকম করতে করতে শেষে Fn n-1 অবধি এই যে বিশাল জিনিসটা এটা যোগ করা হচ্ছে। তা আমরা আগেই বলেছি এখানে অনেক অনেক সংখ্যা আছে। এই এতগুলো ভেক্টর যে যোগ করা হচ্ছে তার মোট সংখ্যা হচ্ছে n×n-1, যেটা n অল্প বড় হলেই সেটা বিশাল সংখ্যা হয়ে যায়, আর n যদি কোনো বস্তুর পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা হয় তাহলে এটার প্রায় অসীমের দিকে চলে যায়, অসীম না হলেও। কিন্তু যেটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে এই যে যোগফল তাতে যেমন F12 আছে ঠিক সেরকম F21ও আছে, F13 আছে, তার সঙ্গে F31ও আছে, F24 আছে, F42 যেটা আমরা লিখিনি কিন্তু সেটাও কিন্তু আছে। এরকমভাবে একটা একটা করে না বলে আমরা বলতে পারি Fi যদি থাকে মানে ith কণিকা যেটা আমার সমষ্টির মধ্যে আছে তার উপর jth কণিকা যে বল দিচ্ছে সেটা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু Fjiও আছে, কারণ jth কণিকাটাও তো আমার সমষ্টির ভেতরে। কাজে এই যে মোট বলটা বের করছি সেখানে jth কণিকার উপর বলটাও থাকবে, কাজে jth কণিকার উপর ith কণিকা যে বল দিচ্ছে সেটাও থাকবে। তাহলে আমি কিন্তু আমার এই যে গোটা যোগফলটাকে এটাকে এরকম জোড়ায় জোড়ায় ভেঙে ফেলতে পারি। F12 সাথে F21 যোগ করবো, F13 সাথে F31 যোগ করব, এরকম করে করে Fij এর সঙ্গে Fji যোগ করব, এইভাবে সব কটা জোড়ায় জোড়ায় এভাবে লিখে দিতে পারি। তো এইবার ভেবে দেখো Fij মানে কি? ith কণিকার উপর jth কণিকা যে বল দেয়, আর Fji মানে কি? jth কণিকার উপর ith কণিকা যে বল দেয়। মনে করে দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রে কিন্তু ঠিক এটার কথাই বলা হয়েছে। কোনো একটা বিন্দু কণিকা আরেকটার উপর যে বল দিচ্ছে সেটাকে যদি আমি অ্যাকশন বা ক্রিয়া বলি, দ্বিতীয় কণিকাটি প্রথমটার উপর যে বল দেবে সেটা হচ্ছে রিয়াকশন বা প্রতিক্রিয়া। কাজে এই দুটো বল হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার। আগেও বলেছি যে এই দুটোর মধ্যে কোনটা অ্যাকশন কোনটা রিয়াকশন এটা ভেবে কোনো লাভ নেই। যে কোনো একটাকে তুমি যদি অ্যাকশন বলো বা ক্রিয়া বলো, অন্যটা হচ্ছে তার প্রতিক্রিয়া। কিন্তু যেটা সবসময় ঠিক যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এই দুটো বল কিন্তু একটা অপরের সমান এবং বিপরীতমুখী, কাজে এই দুটোকে যোগ করলে তুমি পাবে 0। আর এর মোট ফল কি হলো? এই যে বিশাল যোগফল যাতে n×n-1 খানা আলাদা আলাদা ভেক্টর যোগ করা হয়েছে তাকে আমি এইভাবে জোড়ায় জোড়ায় নিয়ে দেখতে পারি যে প্রত্যেকটি জোড়াই কিন্তু কেটে যাবে, কারণ তার প্রত্যেকটাই অ্যাকশন রিয়াকশন বল। কাজেই মোট অন্তস্থ বল যে কোনো সিস্টেম অফ পার্টিকেলসের জন্য হলো 0। তার মানে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রগুলোকে একটা একটা বিন্দু কণিকার জন্য লিখে যোগ করে আমি যেটা পাচ্ছি শেষমেশ সেটা দাঁড়াচ্ছে m1a1 plus m2a2 up to mn বা সিগমা i sum over i going from 1 to n হলো স্রেফ মোট বহিস্থ বল, এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল বল যেগুলো আছে সেগুলো স্রেফ কেটে কুটে বাদ চলে যায়, কারণ সেগুলোকে অনেক এরকম ক্রিয়া প্রতিক্রিয়া এইভাবে ভেঙে ভেঙে নেওয়া যায়, যোগ করলে সেগুলো সব কেটে কুটে যায়। কাজে এই যে সমীকরণটা আমরা পেলাম এটাকেই আমরা বলতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যদি সেটা একটা সিস্টেম অফ পার্টিকেলসের জন্য লেখা হয়। সো এই জিনিসটা হলো নিউটনস সেকেন্ড ল ফর আ সিস্টেম অফ পার্টিকেলস। আর আগেই বলেছি বাদিকটাকে আমরা নানাভাবে লিখতে পারি এবং বিভিন্নভাবে লিখলে তার থেকে কিছু কিছু আলাদা আলাদা জিনিস বুঝতে সুবিধা হয়। কাজে এই যে নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আমরা লিখলাম সিস্টেম অফ পার্টিকেলসের জন্য, সেটাকে আমাদের নানা রকম আকারে প্রকাশ করতে পারব। একটা জিনিস খেয়াল রাখা দরকার
যে যদিও এটার নাম পোশাকিভাবে নিউটন সেকেন্ড ল ফর এ সিস্টেম অফ পার্টিকলস, এটা ব্যবহার করার জন্য কিন্তু শুধু সেকেন্ড ল নয়, আর সেকেন্ড ল ব্যবহার করার পৃষ্ঠভূমিকা হিসেবে ফার্স্ট ল শুধু নয়, নিউটনের তৃতীয় গতিসূত্রটাও কিন্তু এখানে খুব ভালোভাবে কাজে লেগেছে। এই তিনটি গতিসূত্রই ব্যবহার না করে কিন্তু এইরকম একটা সমীকরণ আমরা লিখতে পারতাম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমি একটু ভুল করে ফেলেছি এই সমীকরণটা লিখতে। বাঁদিকে যেটা আছে, ভরকে ত্বরণ দিয়ে গুণ করা হয়েছে ith পার্টিকেলের জন্য, সেগুলো নিশ্চয়ই একটা একটা ভেক্টর, মানে এআই গুলো তো ভেক্টর, কাজে এআই এর মাথায় তীরটা আমার লেখা উচিত ছিল। ডান দিকটা যেমন একটা ভেক্টর, বাঁ দিকটাও নিশ্চয়ই একটা ভেক্টর। তা এই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঠিক রূপ, যখন আমি সেটাকে একটা কণা সমষ্টি বা সিস্টেম অফ পার্টিকলসের জন্য ব্যবহার করতে চাই। আবার বলছি, এই বাদিকটাকে আমরা নানাভাবে লিখে সেটাকে নানা আকারে প্রকাশ করব, কিন্তু সেসব করার আগে একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক। আমরা তো আকছাড়ি বড় বড় জিনিসের জন্য, যেগুলো মোটেই বিন্দু কণা নয়, তার জন্য মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফোর্স, এই নিয়মটা খাটিয়ে থাকি। তা সেটা কি আদৌ করা যায়, নাকি সেটা পুরোপুরি ভুল? সেই প্রশ্নটার উত্তর আমরা আগে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি। এর জন্য প্রথমেই আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে ধরনের বস্তুর জন্য এই কাজটা করি তার কিন্তু বিশেষ নাম আছে, সেটা একটা বিশেষ ধরনের বস্তু। তাদের নাম হচ্ছে রিজিড বডি বা দৃঢ় বস্তু। এই রিজিড বডিটা কিরকম? সোজা কথায় বলতে গেলে রিজিড বডি হচ্ছে এমন শক্তপোক্ত একটা জিনিস যেটা বাঁকেও না, চড়েও না, নিজের প্রত্যেকটা কণা থেকে প্রত্যেকটা কণার দূরত্ব একদম ঠিকঠাক রাখে। মানে ধরো আমার যদি একটা রিজিড বডি থাকে এরকম দেখতে, সেটা কিছুক্ষণ পরে যখন সরে যাবে তখন সে হয়তো এরকম একটা দেখতে হবে। আমার ছবি আঁকার স্কিল খুব একটা ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও আমি আশা করছি তোমরা তা সত্ত্বেও বুঝতে পারছো যে আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এইটার যা আকার আকৃতি কিছুক্ষণ পরেও একদম একই আকার আকৃতি রয়েছে। হ্যাঁ, জিনিসটা ঘুরে গেছে, সরে গেছে, তা ঠিক, কিন্তু এর মধ্যে তুমি যে কোনো দুটো বিশেষ বিন্দু যদি নিয়ে নাও, ধরো এই কোণাটা আর এই কোণাটা, তাদের মধ্যে যা দূরত্ব সেটা কিন্তু সরে যাওয়ার পরেও একদম একই আছে। শুধু এই দুটি কোণা নয়, আমি যদি এর মধ্যে যে কোনো দুটো বিন্দু নিতাম, ধরো তারা এখানে আর এখানে সরে এসছে, তাহলে এই স্মরণ ঘটার আগে তাদের মধ্যে যা দূরত্ব ছিল এখনো ঠিক ততটাই দূরত্ব আছে। এটা যদি কোনো বস্তুর যে কোনো দুটো বিন্দুর ক্ষেত্রে খাটে, মানে তুমি বস্তুর মধ্যে যে কোনো দুটো বিন্দু নিয়ে নাও, তাদের মধ্যে যা দূরত্ব সেটা সরে গেলেও পাল্টাবে না। জিনিসটা তো সরে গেছে, নড়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, কিন্তু ওই দুটি বিশেষ বিন্দুর মধ্যে দূরত্ব একই থেকে যাবে। এবং বিশেষ বিন্দু কথাটা ঠিক নয়, যে কোনো দুটো বিন্দুর ক্ষেত্রে যদি এটা খাটে তাহলে আমরা সেটাকে বলি রিজিড বডি। এখন আমাদের চারপাশে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো আসলে ঠিক রিজিড বডি নয়, কারণ তারা একেবারে যে ব্যাকে না, চড়ে না, একেবারে বিকৃত হয় না, এই কথাটা কিন্তু ঠিক না। কিন্তু আমরা অনেক জিনিস দেখতে পাই যেগুলোর ক্ষেত্রে অন্তত বেশ অনেক দূর পর্যন্ত তাদের রিজিড বডি বললে খুব একটা দোষের কিছু হয় না। মানে ধারে কাছে যে শক্তপোক্ত জিনিসগুলো দেখতে পাই সেগুলো অধিকাংশগুলোকেই রিজিড বডি বলে চালিয়ে দেওয়া যায়, যদি না তাদের উপর বিশাল বল প্রয়োগ করে তাদের একদম দুমড়ে মুচড়ে দেওয়া হয়। তা এহেন রিজিড বডির ক্ষেত্রে যে স্মরণ হতে পারে, এটা রিজিড বডি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে তখন কিন্তু তার যে গতি তাতে দুরকম জিনিস হতে পারে। সেটা কিরকম? একটা হচ্ছে এরকম যে একটা রিজিড বডি আছে এখানে,
তার হয়তো কোনো একটা বিন্দু স্থির রেখে সে ঘুরে গেল, মানে সে এরকম থেকে এরকম হয়ে গেল, কিন্তু ওই বিন্দুটা একই জায়গায় রয়ে গেছে। এই ধরনের যে গতি তাকে আমরা বলি ঘূর্ণন বা রোটেশন। রোটেশনে যেটা হয় যে অন্তত একটি বিন্দু একই জায়গায় থাকে, বাকি বিন্দুগুলো হয়তো সরে যায়। এখন এই ঘূর্ণনটা মোটামুটি সহজ সরল গতি বলে মনে হলেও সেটা কিন্তু খুব সোজা নয়। তুমি একটা জিনিস ভেবে দেখো যে এই কোণাটা এখান থেকে এতটা সরেছে, আবার এই কোণাটা কিন্তু সরেছে এখান থেকে এতটা। এই দুটো কোণার সরণ কিন্তু মোটেই সমান নয়, একই দিকেও নয়। এবং যেটা ধরো যে বিন্দুটা স্থির আছে সেটা তো একেবারেই সরেনি, সেই জন্যই তো সে স্থির। বা তার কাছের কোনো বিন্দু সে কিন্তু অল্প একটু ঘুরবে, অল্প একটু সরে যায়। কাজেই ঘূর্ণনের ক্ষেত্রে এই রিজিড বডির ভিন্ন ভিন্ন বিন্দু কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ সরে যায়। ঘূর্ণন একটা খুব গুরুত্বপূর্ণ গতির প্রকার, এবং এটা নিয়ে আমরা অনেক অনেক কথা বলবো এরপরে, কিন্তু আপাতত এটা একটু জটিল জিনিস বলে আমরা এটার সম্বন্ধে আলোচনা মুলতুবি রাখছি। আরেক ধরনের গতি হতে পারে রিজিড বডির, সেটা কিন্তু বেশ সোজা, সেটাকে বলে সরণ বা ট্রান্সলেশন। সেটা কিরকম? সেটা মোটামুটি এরকম যে এই যে রিজিড বডি বা দৃঢ় বস্তু, সেটা যখন এখান থেকে সরে গেল, সে আরেকটা জায়গায় গিয়ে পৌঁছলো বটেই, সেই আরেকটা জায়গা ধরো এখানে সে পৌঁছলো, সেটা এমনই হবে যে তার প্রত্যেকটা বিন্দু কিন্তু ঠিক সমান সমান সরবে, মানে প্রত্যেকটা বিন্দুর সরণ সমান হবে, এবং সেটাকেই আমি এই দৃঢ় বস্তুটার গোটাটার সরণ বলব। যে মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা মোটামুটি এরকম যে তুমি যদি এই কোণাটার কথা ভাবো, সেটা এখান থেকে এখানে চলে গেছে, কাজে সেটার সরণ হয়েছে এখান থেকে এতটা। এই ভেক্টরটা বলছে যে এই কোণাটা কত সরেছে। কিন্তু তুমি যদি অন্য একটা কোণা দেখো, যেমন ধরো এই কোণাটা দেখো, আর জিজ্ঞেস করো সেটা কতটা সরেছে, তুমি কিন্তু দেখবে এই যে ভেক্টরটা তৈরি হলো এটাও কিন্তু ঠিক এই ভেক্টরের সঙ্গে সমান দৈর্ঘ্যের এবং একই দিকে, কাজে এই দুটি ভেক্টর কিন্তু সমান। আবার এই কোণাটা সে গিয়ে উপস্থিত হচ্ছে এই কোণায়, সেটাও কিন্তু সরেছে ঠিক সমপরিমাণ। শুধু কোণা কেন, তুমি এর মধ্যে যে কোনো একটা বিন্দু ধরে নাও, সে যদি এখানে এই বিন্দুতে গিয়ে পৌঁছয় তাহলে তার সরণটা কিন্তু হবে একদম এই যে সরণগুলো তাদের সবার সাথে সমান। দৃঢ় বস্তু যখন ট্রান্সলেশন হয়, বা যেটাকে আমরা সরণ বা সরল সরণ বলে থাকি, সেখানে তার প্রত্যেকটা বিন্দুই সমান পরিমাণ সরণের মধ্যে দিয়ে যায়, প্রত্যেকটা বিন্দুই সম পরিমাণে একই দিকে সরে যায়। তার মানে এই যে কোনো রিজিড বডির বিন্দুগুলোকে যদি আমি R1, R2, R3 ইত্যাদি বলি, তাহলে R1 কতটা সরবে সেই ডেল্টা R1, ডেল্টা R2 সরণ, এরকম করে করে সবকটি বিন্দুর কিন্তু সরণ একদম সমান হবে। এইটা হচ্ছে ট্রান্সলেশনের ধর্ম। রিজিড বডি যখন ট্রান্সলেট করে তখন এই রকম সমান সমান সরণ পাওয়া যায়। এর থেকে সহজেই বোঝা যাচ্ছে যে প্রথম কণিকাটার যা গতিবেগ সেটাও নিশ্চয়ই দ্বিতীয় কণার গতিবেগের সঙ্গে একদম সমান হবে, কারণ সবকটাকেই তো সেই একই ডেল্টা টি দিয়ে ভাগ করে তারপর লিমিট নিয়ে আমাকে বেগগুলো বের করতে হচ্ছে। কাজে ডেল্টা R1, ডেল্টা R2 এগুলো যদি সমান হয় তাহলে V1, V2, Vn এটাও সমান হবে। সমান হবে মানে কিন্তু এই নয় যে সময়ের সাথে পাল্টাবে না। কোনো বস্তুর সরণ যখন করছে তখন সেই সরণের সঙ্গে সঙ্গে কিন্তু ত্বরান্বিত হতেই পারে, তার বেগ পাল্টাতেই পারে। আগে আস্তে সরছিল, পরে জোরে সরছিল, এরকম হতেই পারে।
বা সরণ যে সরল রেখাতেই হতে হবে তারও কিন্তু কথা নেই। সরণ কোনো একটা মুহূর্তে একটা বস্তু একটা জায়গা থেকে একটা জায়গায় সরে গেল, আবার সে অন্য কোনো জায়গায় সরে যেতে পারে। একটাই জিনিস খেয়াল রাখতে হবে যে এর ফলে প্রত্যেকটা অংশ কিন্তু তার সরে যাওয়া অংশের সঙ্গে সমান্তরাল ভাবেই সরবে, ঘুরে যাবে না। এটা হচ্ছে সরণের ধর্ম। কিন্তু এই ত্বরণ এটার শূন্য নাই হতে পারে, কিন্তু আবার খুব সহজেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি বিন্দু কণিকা যেটা দিয়ে এই রিজিড বডি তৈরি তাদের সবার কিন্তু সমান সমান ত্বরণ হতে বাধ্য। কাজে রিজিড বডির যখন ট্রান্সলেটরি মোশন হয় বা ট্রান্সলেশন হয়, তখন এই খুব সহজ একটা জিনিস আমরা পাই যে তার প্রত্যেকটি বিন্দু কণিকা সমান সমান ত্বরণ অনুভব করে। আচ্ছা, এইবার দেখা যাক যে এরকম একটা ক্ষেত্রে আমাদের যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সে কি বলবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র তো বলছে m1 a1 m2 a2 m3 a3 এগুলো সব যোগ করে আমি পাচ্ছি মোট বহিস্থ বল। কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে যে m1 a1 এর জায়গায় আমি লিখতে পারি a, কারণ প্রত্যেকটা ত্বরণই সমান এবং সেই ত্বরণটাকেই আমি গোটা রিজিড বডিটার ত্বরণ, দৃঢ় বস্তুটার ত্বরণ বলে বলতে পারি। তাহলে সেই জন্য আমরা পাচ্ছি m1a প্লাস m2a, এরকম করতে করতে mn a পর্যন্ত সবকটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মোট বহিস্থ বল। আর এখানে এগুলো যেহেতু সবকটা সমান, সেহেতু খুব সহজেই দেখা যাচ্ছে যে আমি এইগুলোকে এই যোগফল থেকে বের করে আনতে পারি এবং ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মোট যে ভর m1 প্লাস m2 আপ টু mn, এটাকে যদি a দিয়ে গুণ করা হয় তাহলে আমি পাবো মোট বহিস্থ বল। বা এই যে দৃঢ় বস্তু সেটা যদি সরণ অনুভব করে তাহলে তার জন্য আমি এই সমীকরণটা লিখতে পারি। এটা কিন্তু একদম নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মতোই দেখতে, কারণ এখানে বলা হচ্ছে বস্তুর ত্বরণ তার ভর দিয়ে গুণ করছি, করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মোট বল। কিন্তু এখানে মোট বল নয়, ভিতরের যে বলগুলো আছে সেগুলো সব কেটে কুটে গেছে, শুধু বাইরে থেকে যে প্রযুক্ত বল তাই আছে। আমরা যখন আমাদের চারপাশে জিনিসের জন্য ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ব্যবহার করি, তার অধিকাংশ ক্ষেত্রেই এইরকম একটা অবস্থায় সেটা ব্যবহার করি, যেখানে যে বস্তুটার কথা আমরা বলছি সেটা একদম পুরোপুরি না হলেও আমাদের কাজ চালানোর মতো হিসেবে দৃঢ় বস্তু, সে দেখে না, দুমড়য় না, এবং তার যে ধরনের গতির কথা আমরা বলছি সেটা হচ্ছে ট্রান্সলেটরি মোশন বা সরণ, ঘূর্ণন নয়। এর সাথে এটা বলে রাখা ভালো যে কোনো রিজিড বডি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন তার যে গতি হয় সেটাকে কিন্তু আমি সবসময় দুটো জিনিসের ভেঙে ফেলতে পারি। একটা হচ্ছে সরণ বা ট্রান্সলেশন, আর একটা হচ্ছে ঘূর্ণন। অধিকাংশ ক্ষেত্রে আমি ভাবতে পারি যে জিনিসটা ঘুরে গিয়ে প্রথমে ঘুরে তারপর সরে ওখানে ঠিক শেষের জায়গায় বসেছে, এটাও ভাবতে পারি প্রথমে সরে গেছে তারপর ঘুরেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঘুরতে ঘুরতে সরতে থাকে। তো সে যাই হোক না কেন, গতিকে সবসময় একটা ঘূর্ণন আর একটা সরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। আগেই বলেছি ঘূর্ণনটা একটু শক্তকর জিনিস, তার কথা আমরা পরে আলোচনা করব। সরণ হলে, শুধু যদি সরণ হয় তাহলে কিন্তু আমরা একদম নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মতোই দেখতে একটা সূত্র ব্যবহার করতে পারি, এবং আমরা যখন বলি যে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র লাগাচ্ছি তখন আমরা কিন্তু এটাকেই বেশিরভাগ সময় লাগিয়ে থাকি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের এই যে আকার, যেটা কণা সমষ্টির জন্য আমরা লিখলাম, তার কিন্তু একমাত্র ব্যবহার এই দৃঢ় বস্তুর সরণের জন্য নয়, এটা তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এবং এর থেকে আমরা দেখব যে এই জিনিসগুলো আসে। ভরবেগের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ মোমেন্টাম, তাছাড়াও আসে ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস, এর যে ধারণা সেটাও কিন্তু এই সমীকরণ থেকেই আসে।
আচ্ছা, এই দুটো তাহলে কি করে আসে? উত্তর হচ্ছে এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা আমরা লিখেছি, সেটার বাদিকটাকে বিভিন্নভাবে বিভিন্ন আকারে লিখে। আমরা এর পরের কিস্তিতে ঠিক সেটার সম্বন্ধেই আলোচনা করব, যে এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি থেকে আমরা কি করে এই ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো পেতে পারি এবং কিভাবে আমরা সেগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারি। আজকের কিস্তিতে এইটুকুই থাক।